আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সপ্তম শ্রেণী পরিবেশ ও ইতিহাস বা ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। ঠিক আছে, এটা তোমাদের স্কুল থেকে দিয়েছে বোর্ডের মাধ্যমে। তো এখানে আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব, যেখানে কিনা তোমাদের অধ্যায় হিসেবে থাকছে 1 নম্বরে কি ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, ও 2 নম্বর হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। ঠিক আছে, এই দুটি চ্যাপ্টারের উপর বেস করে তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, তো তোমরা কোশ্চেনগুলো একবার দেখে নাও। এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া হচ্ছে, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তিটির সপক্ষে 2টি বা 3টি বাক্যে তো লেখো। ঠিক আছে, অর্থাৎ এটা আমি কি করেছি, খাতাতে লিখেছি, আমি তোমাদেরকে খাতা দেখাচ্ছি, তোমরা সেরকমভাবে আমি যেরকমভাবে প্রেজেন্টেশন দিয়ে লিখেছি তোমরা সুন্দর করে সেরকমভাবে লিখবে। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বা ওই অ্যান্সার দেখার আগে আমি আমার সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এবারে আমরা অ্যান্সার পার্টে যাব। ঠিক আছে, তো বন্ধুরা যেমনটা তোমরা একটু আগে দেখলে যে প্রশ্নটা ছিল, সেন যুগে বৌদ্ধদের ধর্ম প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এই উক্তিটি সপক্ষে 2টি বা 3টি বাক্য লেখো। তো দেখো আমি এখানে কি লিখলাম, পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন, তাই পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আস্থাস্থলে পরিণত হয়েছিল, কিন্তু সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকেই প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশ্রণ ঘটেছিল সেন যুগে। সেন বংশের বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোড়া ব্রাহ্মণ্য ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও তা বিশেষ প্রাধান্য পেত না। কথা বুঝতে পারলে? তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে দেখবে বা লিখবে খাতায়। ঠিক আছে, এরকম সুন্দর করে মার্জিন দেবে, পরিষ্কার করে হাতের লেখা সুন্দর করে তোমরা মডেল অ্যাক্টিভিটি খাতাগুলো তৈরি করবে। তো বন্ধুরা এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। দেখো সেকেন্ড কোশ্চেনে কি বলা হচ্ছে, প্রাচীন বাংলার যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি 2য় অধ্যায়ে পড়েছো তার একটি তালিকা তৈরি করো। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারে তুমি যে অঞ্চল ও নদীগুলির নাম পড়েছো সেগুলো তোমাকে একটা তালিকা তৈরি করতে হবে। তো দেখো আমি সেরকম তালিকা তোমাদের সামনে তৈরি করে তুলে ধরেছি, তোমরা একবার সেটা দেখে নাও। দেখো একটু আগে তোমরা কোশ্চেনটা পড়ে নিয়ে এসো, এবার উত্তরটা দেখো। প্রাচীন বাংলার যে অঞ্চলগুলির নাম 2য় অধ্যায়ে পড়েছি সেগুলি হলো কি, এগুলো হচ্ছে অঞ্চলগুলির নাম: বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, গৌড়, সমতাট ও হরিকেল। ঠিক আছে, এই 7টা। এবার দেখো, এবং যেসব নদীগুলির নাম পেয়েছি সেগুলো হলো ভাগীরথী, পদ্মা, মেঘনা, যমুনা, দামোদর। কথা বুঝতে পারলে? এবার আমরা থার্ড কোশ্চেনটা একবার দেখে নেব। তো বন্ধুরা এবার আমরা 3rd নাম্বার কোশ্চেন দেখে নেব একবার। ঠিক আছে, এখানে 3rd নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো। 3rd নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে, ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করো। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতি কেন জরুরি, 2টি অথবা 3টি বাক্যে লেখো। ঠিক আছে, অর্থাৎ এবারে আমরা 3 নম্বর কোশ্চেনটা করব। ঠিক আছে, চলো। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সার আমি কি লিখলাম, ইংরেজি ফিউডালিজম কথাটির বাংলা প্রতিশব্দ হলো সামন্ত প্রথা বা সামন্ততন্ত্র। কৃষক বা রাজার মধ্যে কয়েকটি স্তরে ভূমি ভাগ করে রাজস্ব আদায় ও শাসন পরিচালনার ব্যবস্থাকেই বলা হয় সামন্ত প্রথা বা সামন্ততন্ত্র। এইবারে বন্ধুরা তোমাদের একটা ছবি ড্র করতে হবে। ঠিক আছে, আমি ছবিটা দেখাচ্ছি, তোমরা সেটা খাতা কলমে যেমনটা পারবে চেষ্টা করে ভালো করে করার। ঠিক আছে, তোমরা সেই ছবিটা একবারে এখানে সুন্দর করে বক্স তৈরি করে পিরামিড তৈরি করে সেখানে তোমরা আঁকবে। আমি ছবিটা তোমাকে একবার দেখাচ্ছি। তো যেমনটা তোমাদের আমি একটু আগে বললাম যে সমাজের কি কি ছবি তোমাদের ধরা পড়বে সামন্ত প্রথায়, সেটা তোমরা একবার দেখে নাও। এই যে বাবুটা দাঁড়িয়ে আছে, এই ভদ্রলোক হচ্ছেন তোমাদের রাজা। ঠিক আছে,
তারপরে যারা দাঁড়িয়ে আছেন এনারা হচ্ছে মহাসামন্ত। তারপরে এনারা যারা দাঁড়িয়ে আছেন এনারা হচ্ছে মাঝারি শাসক। আর এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে কাজ করছে এরা হচ্ছে জনগণ। অর্থাৎ সামন্ত প্রথায় 4 ধরনের তোমাদের সামন্ত দেখা যেত। সবার উপরে কে? এই বাবু রাজা, তারপরে হচ্ছে নিনি অর্থাৎ মহাসামন্ত, তারপরে হচ্ছে মাঝারি শাসক, তারপরে হচ্ছে খেটে খাওয়া জনগণ। বুঝতে পারলে? এইবারে দেখো আমরা নেক্সট কোশ্চেনের পোর্শনে যাব। তোমরা এইটা পিরামিডটা আঁকবে সুন্দর করে, ঠিক আছে? কার্টুন টাইপের এঁকে তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে বক্স করবে, করে সেখানে দিয়ে দেবে। হ্যাঁ, আর যদি যারা আঁকতে না পারবে তারা এরকম পিরামিড করে এখানে রাজা লিখে দেবে, তারপরে লিখে দেবে মহাসামন্ত, তারপরে মাঝারি শাসক, আর তারপরে লিখে দেবে জনগণ। কথা বোঝাতে পারলাম? তাহলেই কিন্তু হবে। এবার দেখো আমরা নেক্সট এই কোশ্চেনের পরবর্তী পার্ট যেটা আছে সেটা একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো এবারে পিরামিডের আকৃতি কেন জরুরি? ভারতের আদি মধ্যযুগের সময়কাল গড়ে ওঠা সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা তৎকালীন সমাজ ব্যবস্থায় গভীরভাবে রেখাপাত করেছিল। আমরা যদি সামন্ততন্ত্রের একটি ছবি আঁকি তাহলে অনেকটা ত্রিভুজের আকার নেয়, কেননা এই সামন্ততান্ত্রিক ব্যবস্থায় নিম্ন শ্রেণীর শোষক শ্রেণীর উপর শোষণকারী ব্যক্তির সংখ্যা উপরের দিকে ক্রমপর্যায়ে কমতে কমতে প্রধান একজন শাসক বা রাজার উপর দাঁড়াতো। ফলে তা সাধারণত অনেকটা ত্রিভুজের মতো দেখতে লাগতো। সবার নিচে ছিল কৃষক, শ্রমিক ও সাধারণ শ্রেণী, ঠিক আছে? তো তাদের উপর ছিল বেশ কিছু মাঝারি শাসক। তো এবার দেখো 4 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে। 4 নম্বরটা তোমরা 3 নম্বরটা বুঝতে পারলে আশা করি। 4 নম্বরটা দেখে নাও। পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হতো তার একটি তালিকা তৈরি করো। সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয় সেটি তোমাকে লিখতে হবে। তো দেখো আমি কি লিখলাম। পাল ও সেন যুগে বাংলার প্রধান কৃষি ফসল ছিল ধান, তাছাড়া পাট, সর্ষে, আখ, নীল, তুলো চাষের সঙ্গে বিভিন্ন শাকসবজি, পান, সুপারি, ঠিক আছে? পান, সুপারি, এলাচ, মহুয়া ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। তারপরে দেখো, তারপরে দেওয়া হচ্ছে কি, পাল যুগে ও সেন যুগে যেসব ফসলের চাষ হতো সেই ফসল এখনও চাষ হয়, যেমন ধান, সর্ষে, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, আখ হবে এটা, আখ, পাট প্রভৃতি চাষ হয়, ঠিক আছে? সো বন্ধুরা, তোমরা এই ছিল তোমাদের আজকে পার্ট 1 অর্থাৎ হিস্ট্রি পার্ট 1, যেমনটা তোমরা একটু আগে দেখলে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের 7ম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাসের পার্ট 1। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ঠিক আছে? তো আজকে ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।